ব্যোমকেশের কাছে যে মাঝে মাঝে অদ্ভুত কিছু কেস আসে তা আমি জানি, তবে এমন অদ্ভুত কেস এর আগে আমি সামান্য দু একটা দেখেছি বলেও কিন্তু মনে পড়ে না। আমার সামনে বসে আছে বয়স 25-26-এর একজন ভদ্রমহিলা অবিবাহিত। তবে বিবাহিত আর অবিবাহিত মহিলাদের মধ্যে সামান্য কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। সেসবের এখানে বর্ণনা করা প্রয়োজনীয়তা দেখি না। সেক্ষেত্রে আমায় কিছু কথা উচ্চ রেখেই পরবর্তীতে যেতে হবে। তা সে কথা এখানে বিস্তারিতভাবে বর্ণনা করলাম না, কারণ পাঠক নিজের সাধারণ বুদ্ধি দিয়েই সে সমস্ত ধারণা করে নিতে পারবে। এক্ষেত্রে আমায় সামান্য বঞ্চনার সাহায্য নিতে হলো বটে, তবে আশা করি যারা এই বঞ্চনার সঠিক কারণ অনুধাবন করতে পারবেন না তারা গল্পের পরবর্তী ক্ষেত্রে আমার এই বঞ্চনার কারণ ঠিকই বুঝতে পারবেন। ভদ্রমহিলার পরনে একটা কালো রঙের শাড়ি, তার পোশাক আশাক এবং বেশভূষায় একটা আভিজাত্যের ছাপ থাকলেও তার মুখে কেমন যেন একটা চিন্তা আর হতাশার ভাব। এই বয়সেই মহিলাদের ক্ষেত্রে এই ব্যাপারটা অস্বাভাবিক হতে পারে, কিন্তু তার কালো রঙের শাড়ি পরে থাকার কারণ বুঝতে পারার পর থেকেই সেটা আমায় খুব একটা ব্যতিব্যস্ত করে। আসলে ভদ্রমহিলা বিধবা। যে সময়ের গল্প সে সময় থেকে বিধবা বিবাহের একটা প্রচলন যথারীতি চালু হয়ে গেছে। তাই ভদ্রমহিলায় যে দ্বিতীয়বার কেন বিয়ে করেননি সে ব্যাপারটা আমার মনে সামান্য ভাবনা জাগিয়েছিল। তবু তা আমাদের গল্পের প্রয়োজনীয় বিষয় নয়। এবার আসল কথা বলি। আমি ভদ্রমহিলাকে দেখে যেটুকু আন্দাজ করতে পেরেছিলাম তার পরের বাকিটা আন্দাজ করেছিল ব্যোমকেশ। আমি আসার আগে থেকেই ব্যোমকেশের সাথে তার এক দফা কথা বলা হয়ে গেছে। আমি ঘরে ঢুকতেই ব্যোমকেশ বলল, পরিচয় করিয়ে দিই, ইনি হলেন কাবেরী দত্ত, এসেছেন বৈকুণ্ঠপুর নামের একটি জায়গা থেকে। আর কাবেরী দেবী ইনি হলেন আমার বন্ধু আর সহকারী অজিত রায়। তবে ওকে সহকারী বন্ধু বলাই বেশি ভালো হবে, ও বিভিন্ন কেসে আমার সাহায্য করে। নমস্কার প্রতি নমস্কারের পালা শেষ হতেই আমি ঘরের মধ্যে থাকা ফাঁকা চেয়ারটায় বসে পড়লাম। ব্যোমকেশ বলল, কাবেরী দেবী, আপনি যদি গোটা ব্যাপারটা আমাকে একবার খুলে বলেন তাহলে অজিতেরও শোনা হয়ে যাবে, আর তাছাড়া আমারও ব্যাপারটা আরও একবার শোনা হয়ে গেলে এই কেসের ক্ষেত্রে সুবিধে হবে। কাবেরী দেবী প্রথম কথা বললেন, তবে তার গলার স্বর সম্পর্কে এখানে দু একটা কথা বলা দরকার। মেয়েদের গলার স্বর বেশ কিছু কিছু ক্ষেত্রে সুন্দর হয়। আমি খুব কম মেয়ে দেখেছি যাদের গলার স্বর শুনতে একটু কটু লাগে, তবে কাবেরী দেবীর গলার স্বর যেন সেই সুন্দরের চেয়েও আরও এক ধাপ এগিয়ে। কথা বললে যেন মুখ থেকে ভেসে আসে যন্ত্রসঙ্গীতের কয়েকটা টুংটাং। এনার পেশা যে কেন সঙ্গীত সম্পর্কিত হলো না তা পরবর্তী এক সময় আমি আফসোস প্রকাশ করেছিলাম। আমি ব্যোমকেশ বাবুর কাছে যে সমস্যাটা নিয়ে এসেছি সেই সমস্যার সম্পর্কে আমার নিজেরও কোনো সঠিক ধারণা নেই। বেশ কিছুদিন ধরে আমি একটা সমস্যায় ভুগছি, আর তার ফলে আমার রাতের ঘুম কিংবা সারাদিনের কাজকর্ম একরকম প্রায় বন্ধ হয়ে গেছে বলতে পারেন। আমি আসলে আমার ঠাকুরদা কৃষ্ণমোহন দত্তের ভূত দেখতে পাচ্ছি। কাবেরী দেবীর কথায় স্বভাবতই আমি চমকে উঠলাম। সাহিত্য নিয়ে কাজকর্ম করার জন্য বিভিন্ন সাহিত্যের ব্যাপারে আমায় সামান্য খোঁজ খবর রাখতে হয়। বিভিন্ন লেখক লেখিকার গল্পের প্রয়োজনে এমন কিছু ভূতগ্রস্ত এই সমস্ত বিষয় তুলে নিয়ে আনে। তাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু এই সত্তার সম্পর্কে অবিশ্বাসী। তবে আমি মাঝারি ধরনের লোক। আমার অবিশ্বাস যেমন নেই তেমন বিশ্বাস নেই, কিন্তু আমার বন্ধু আর সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী যে এই ব্যাপারে রীতিমতো অবিশ্বাসী তা আমি জানি। কাবেরী দেবী তার কথা বলে চললেন, আমার ঠাকুরদা মারা গেছেন আজ থেকে প্রায় মাস 6 আগে। আমার পরিবারের মধ্যে আমার ঠাকুরদাই আমায় সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমার বিয়ে হয়েছিল আজ থেকে বছর 6 আগে, তবে বিয়ের পরের মাসেই আমার স্বামী একটা দুর্ঘটনায় মারা যায়। ব্যোমকেশবাবু, আমি কিন্তু সামান্য কিছু পড়াশোনা করেছি, আমার গ্র্যাজুয়েট ডিগ্রিও আছে, তবে আমার স্বামীর দুর্ঘটনায় মারা যাওয়ার জন্য
আমার স্বামীর পরিবারের লোকজন আমাকেই দায়ী করে, কারণ বিবাহের সময় আমাদের কুষ্ঠি নিয়ে একটু সমস্যা হয়েছিল। তবে আমার ঠাকুরদার বেশ নাম রয়েছে আমাদের অঞ্চলে, সেই কারণে তারা খুব একটা বেশি সমস্যা করতে পারেনি। তবে আমার স্বামী মারা যাওয়ার পর থেকে তারা আমার প্রতি অত্যাচার করতে শুরু করে। আমাকে রীতিমতো এক ঘরে করে খেতে না দেওয়া, এছাড়া আরও অনেক কিছু। আমি প্রথম সবটাই মেনে নিয়েছিলাম, কারণ আমার মা বাবা আমায় বোঝাতো যে বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়িতেই থাকতে হয়, আর যা হয়েছে সবটাই ভাগ্যের কারণে। বুঝলেন ব্যোমকেশবাবু, আসলে মানুষের মনটা এমনভাবে তৈরি না, তাকে মানুষ যেটা বোঝায় সে একবার না হলেও 10 বারে সেটাই বুঝে নিতে চায়। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল, কিন্তু আমার ঠাকুরদা ছিল অন্যরকম মানুষ। তিনি আমায় একরকম জোর করেই সেই বাড়ি থেকে এনে আমায় নিজের কাছে রাখেন এবং আমায় আবার বিয়ে দেবার চেষ্টা করতে থাকেন। তবে সত্যি বলতে বিয়ের জন্য আমার কোনো ইচ্ছেও ছিল না। আর মানুষ যে কাজ একবার করার পরে নিজেকে সে কাজের জন্য দোষারোপ করে, সেটা কি আর পরবর্তীকালে সে করতে চায়? আপনি বলুন না। আমারও ঠিক তেমনটাই হয়েছিল। মনের মধ্যে থেকে যেন বিয়ে করার ইচ্ছেটাই একদম বিলুপ্ত হয়ে গিয়েছিল। আমায় ক্ষমা করবেন ব্যোমকেশবাবু, হয়তো এইসব বলে আপনার অযথা সময় নষ্ট করছি। না, আপনি বলুন। আপনার সমস্ত কথাই আমার এই কেসটায় সাহায্য করবে। আপনি মন খুলে সবকিছুই বলতে পারেন। আমার মনে হয় আপনার বাড়িতে আপনার সাথে কথা বলার মতো মানুষের অভাব আছে। আপনি বেশ কিছুদিন ধরে রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে যান, তাছাড়া আপনি বোধহয় কোনো বাদ্যযন্ত্র বাজানো শিখছেন। তবে সেটা সম্প্রতি আরেকটা কথা আপনাকে দেখে মনে হচ্ছে, থাক, সেটা না হয় না বলাই থাক। আপনি বলুন। আপনি কিভাবে সব কিছু বলতে পারলেন আমি সত্যিই জানি না, তবে সে কথা আপনার কাছে আমি জানতে চাইবও না। আসলে এই মুহূর্তে আমার কিছু জানার বা বোঝার চেয়ে বেশি প্রয়োজন আপনাকে বোঝানো। আসলে আমার সমস্যাটা যদি আমি আপনাকে বোঝাতে পারি, তাহলে হয়তো আপনি আমায় কিছু সাহায্য করলেও করতে পারেন। আপনার খোঁজ আমি এমন একজনের কাছ থেকে পেয়েছি, যাকে আপনি একটা কেসে সাহায্য করেছিলেন। তার একটা ডাক্তারের চেম্বার আপনাদের পাড়াতেই ছিল, তবে সম্প্রতি তিনি আমাদের পাড়াতেই নতুন চেম্বার করেছেন। সত্যি বলতে তার কাছ থেকেই আমি আপনার খোঁজ পেয়েছি। অজিত, সেই ডাক্তারের নামটা কি ছিল জানো? আরে, সেই তাহেরপুর, সেই ডাক্তারের বাবা খুন হলেন, একটা সোনার মূর্তির কেস ছিল, মানে আমার যতদূর মনে পড়ছে। ভদ্রলোকের নাম সোমনাথ সামন্ত। হ্যাঁ, মনে পড়েছে। ভদ্রলোকের বাবার নাম ছিল সজল সামন্ত। সেই সোনার মূর্তিটা আমরা খুঁজে পেয়েছিলাম ব্যোমকেশ। একটা কবিতাও ছিল সেই কেসটা। নামটা যখন মনে পড়ে গেছে, তাহলে সেই ব্যাপারটা নিয়ে এখন আর কথা বলে লাভ নেই। তার চেয়ে কাবেরী দেবী, আপনি বলুন। সোমনাথবাবুর কাছ থেকেই আমি আপনার কথা শুনেছি। তিনি আপনার অনেক প্রশংসা করেছেন। আপনি নাকি যে কাজে হাত দেন সে কাজে কখনো বিফল হন না। সামান্য ভুল শুনেছেন। আমি সব কেস যে সফল হয়েছি তা কিন্তু নয়, তবে সেই সব কেসের কথা আমার স্পষ্ট মনে আছে, আর তার সংখ্যা হয়তো হাতে গোনা 2-3টে। তবে অনেক কেসে ঘটনাক্রমে বা দোষী এমন কেউ বেরিয়েছে যাকে আইনিভাবে হয়তো শাস্তি দেওয়া যাবে না, তাই সেই শাস্তির ভার আমি নিজে নেওয়ার চেষ্টাও করিনি। যে কথা বলছিলাম, আমার ঠাকুরদা আমায় তার কাছে এনে রেখেছিলেন এবং আমার সমস্ত খরচ বাকি সব কিছুই তিনি দেখতেন। আমার মা বাবা প্রথমে এই ব্যাপারটায় আপত্তি করলেও পরে সবটাই মেনে নিয়েছিল। আমিও সঙ্গীত চর্চা করতে শুরু করি। আসলে পড়াশোনার পাশাপাশি আমি একসময় গান শিখতাম, তবে পরে সেটা ছেড়ে দিয়েছিলাম। এই সময় আবার সেটা নতুন করে শুরু করি। আর আপনি ঠিকই বলেছেন, কয়েক মাস যাবৎ আমি বেহালা বাজানো শিখতে শুরু করেছি। তবে সেটা আমার মায়ের খুব ভালো লাগতো। একটা কথা বলি কাবেরী দেবী, যদি কিছু মনে না করেন। আপনার মায়ের কথা বলতে বলতে আপনার চোখটা সামান্য ছলছল করে উঠল, আর মুখের ভাবটা সামান্য পরিবর্তন হয়ে গেল। যতদূর মনে হয় আপনার মা আর বেঁচে নেই। আমি কি ঠিক বলেছি? আপনি ঠিকই বলেছেন। সত্যি আমি অবাক হচ্ছি আপনার পর্যবেক্ষণ করার ক্ষমতা দেখে। তাহলে বোধহয় আমি ঠিক মানুষের কাছেই এসেছি। আমার মা মারা গেছে আজ থেকে বছরখানেক আগে। আমার মা মারা যাওয়ার আগে মাত্র 3 মাসের মাথায় আমার বাবা আবার একটি বিবাহ করেন।
তবে সেক্ষেত্রে আসলে আমার ঠাকুরদা নিজেই জোরাজুরি করেছিলেন বিবাহ করার জন্য, কারণ আমার মায়ের পক্ষে আমি একমাত্র মেয়ে ছিলাম। সেক্ষেত্রে আমাদের বংশের এগিয়ে নিয়ে যাওয়া আর আমাদের সম্পত্তির রক্ষার জন্য একজন বংশধর সত্যিই খুব প্রয়োজন ছিল। তবে আমার মা মারা যাওয়ার 6 মাসের মাথায় আমার ঠাকুরদা নিজেই মারা যান শারীরিক অসুস্থতার জন্য। আসলে আমার ঠাকুরদার শরীর খুব একটা ভালো এমনিতেও ছিল না, আর মা মারা যাওয়ার পর থেকে ঠাকুরদা যেন একটু বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন। মাই সবসময় ঠাকুরদার খেয়াল রাখতো, আর সাথে সাথে আমি যতটা পারতাম ঠাকুরদার খেয়াল রাখতাম। তবে যেটা হওয়ার সেটাই হলো আর কি। মা ঠাকুরদা দুজনেই চলে যেতে আমি কেমন একটা একা হয়ে পড়লাম। এদিকে বাবা নতুন বিয়ে করেছে। সেই সৎমা আমার সাথে প্রথম প্রথম ভালো ব্যবহার করলেও বর্তমানে কিন্তু খুব একটা ভালো ব্যবহার করতেন না। তবে তার মানে এই নয় যে তিনি আমার সাথে খারাপ ব্যবহার করতেন, তবে আমাদের দুজনের মধ্যে কোনো সৎ ভাব ছিল না। আর আমার নতুন মা সন্তান সম্ভবা হওয়ার পর থেকে সত্যি বলতে আমার বাবাও কেমন যেন একটা আমার থেকে সামান্য দূরত্ব মেনে চলতো। তবে এসবের মধ্যে আমার সাথে খারাপ ব্যবহার করতে না পারার একটাই কারণ, আমার ঠাকুরদার মৃত্যুর আগে তার সমস্ত সম্পত্তি 2 ভাগে ভাগ করে দিয়ে গিয়েছিলেন। তার এক অংশ যেমন বাবা পেয়েছে, আরেক অংশ পেয়েছি আমি। এতটা পর্যন্ত আপনাদের বলা প্রয়োজন ছিল, তাহলে আপনারা সবটাই বুঝতে পারবেন। এবার আসল কথা বলি। মাত্র মাসখানেক ধরে আমি কিন্তু আমার ঠাকুরদাকে রাতের বেলা আমার ঘরে ঘোরাফেরা করতে দেখেছি। ব্যাপারটা কিন্তু আর অন্য কোনো সময় হয় না। পুরো ব্যাপারটাই হয় আসলে রাত্রে আমার ঘুমের সময়। আমার ঘুম বেশ গাঢ় হয়, তবে ঘুমের মধ্যে যদি কেউ আপনার মাথার কাছে এসে আপনাকে বারবার একই কথা বলতে থাকে, কিংবা আপনাকে তার উপস্থিতি বোঝাতে চায়, তাহলে আপনার ঘুম যতই গাঢ় হোক না কেন একসময় সেটা ভেঙে যাবেই। আর তখন আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে কেউ আপনার বিছানার ঠিক মাথার কাছে দাঁড়িয়ে আপনাকে কিছু একটা বলছে। আমারও ঠিক সেটাই হচ্ছে ব্যোমকেশবাবু। আমি রাতের বেলা ঘুম ভেঙে দেখতে পাচ্ছি আমার ঠাকুরদা আমার বিছানার কাছে দাঁড়িয়ে আমায় কিছু একটা বলছে। 1 মিনিট, আপনার ঠাকুরদা আপনাকে কি বলছে সেটা আপনি ভালোভাবে শুনতে পাচ্ছেন? ঠিক স্পষ্ট নয়, তবে আমার কেমন যেন মনে হয় ঠাকুরদা আমায় বলছেন যে তার সব সম্পত্তি যেন আমি বাবার নামে আবার লিখে দিই, কারণ তিনি চেয়েছিলেন এ বাড়ির বংশধরের হাতে সম্পত্তি থাকুক, তাই তিনি আমার হাতে লিখে দিয়েছিলেন। এখন যখন বাবার নতুন মায়ের গর্ভে সন্তান আসতে চলেছে, তখন সবটাই তার প্রাপ্য। এসব কথা আপনি স্পষ্ট শুনতে পেয়েছেন? মানে এত কথা তিনি আপনাকে বলেছেন? আপনাকে বললাম না ব্যোমকেশবাবু, তিনি একদিন নয়, এই মাঝখানের ধরে প্রায় আমার ঘরে আসছেন, আর এই একই কথা একটু একটু করে আমায় বোঝাতে চাইছেন, যেন ঠাকুরদা বলতে চাইছেন এই কাজটা করতে। এবার আপনিই বলুন, এই অবস্থায় আমি কি করতে পারি? আমি যদি আমার সব সম্পত্তি আমার বাবার নামে লিখে দিই, তাহলে কি আমি অবস্থা থেকে নিস্তার পাবো? ঝোঁকের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না কাবেরী দেবী। কয়েকটা ব্যাপার আমায় একটু ভালো করে বলুন। আপনি নিশ্চিত যে এসেছিল সে আপনার ঠাকুরদা? আপনি কি তাকে দেখেছিলেন? ঘরে তখন কোনো আলো থাকে না, আমি তখন ঘুমিয়ে পড়ি। আসলে ঠাকুরদা লাঠি নিয়ে হাঁটাচলা করতেন, আর রাতের বেলা যখন আমি ঠাকুরদাকে দেখতে পাই, তখনও তিনি লাঠি নিয়েই হাঁটাচলা করেন। তাছাড়া তার গায়ে ওই মৃত্যুর সময় যেমন পোশাক ছিল তেমনই পোশাক আছে। এমনকি তার লম্বা সাদা চুল, সাদা দাড়ি আর চোখে চশমাও। জানলা থেকে ঘরে যে সামান্য আলো আসে, সেই আলোয় আমি এই সমস্ত দেখতে পাই। তবে ভয়ে আমি চিৎকার করে চোখ বন্ধ করে ফেললে একটু পরে তাকে আর দেখা যায় না। আপনি যখন ভয়ে চোখ বন্ধ করে ফেলেন তখন আপনার ঠাকুরদা চলে যায় বলছেন, তবে আর সে সময়ে আপনি কি কোনো শব্দ শুনতে পান? শব্দ? কই না তো। ঠিক কেমন শব্দ শোনার কথা বলছেন আপনি? আপনার ঠাকুরদা আপনার ঘরে কিভাবে আসেন? মানে আপনি কি তাকে হঠাৎ করে আপনার ঘরে অনুভব করতে পারেন, নাকি তিনি দরজা দিয়ে আপনার ঘরে আসেন? আপনি বোধহয় আমার কথাটা ঠিক ভালোভাবে নিচ্ছেন না। আপনার মনে হচ্ছে আমি আপনার সাথে কোনো একটা মশকরা করছি, তাই তো? যদি তাই হয় তাহলে আমার তো এখানে বসে থাকার কোনো মানে হয় না। আরে না না
কাবেরী দেবী, আপনি ভুল ভাবছেন। আমি আপনার প্রত্যেকটা কথা গুরুত্ব দিচ্ছি, তবে এক্ষেত্রে আমার কয়েকটা ব্যাপার জানার প্রয়োজন, তাই আমি সেইগুলো জানতে চাইছি। আপনি একটু ভেবে বলুন, আপনার ঠাকুরদা ঘরে আসার সময় এবং ঘর থেকে যাবার সময় আপনি কি কোনো শব্দ শুনতে পান? ইদানিং আমি ওষুধ মানে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই, তাই ব্যাপারটা আমি অতটা ভালোভাবে বুঝতে পারিনি। তবে প্রথম দিকে যখন ঘুমের ওষুধ না খেয়ে ঘুমোতাম তখনও কিন্তু এমনটাই হতো, তবে আমি কোনো শব্দ শুনতে পেতাম না। তাহলে তো বড্ড সমস্যা হয়ে গেল। কেসটা একটু অদ্ভুত, তবে কেসটার মধ্যে মাথা ঘামানোর মতো অনেকগুলো ব্যাপার রয়েছে। আমায় আরেকটা কথা বলুন তো কাবেরী দেবী, সম্প্রতি মানে এই আপনার ঠাকুরদার মৃত্যুর পরে আপনাদের পরিবারে আর কোনো পরিবর্তন হয়েছে? মানে আপনার নতুন মায়ের বিয়ে হওয়ার পর আর আপনার ঠাকুরদার মৃত্যুর পরের কথা বলছি। আপনাকে সমস্তটা না বললে আপনার কাজ করতে অসুবিধে হবে, তাই বলছি। আসলে যে ডাক্তারবাবুর কথা আমি আপনাকে বললাম, সোমনাথ বাবুর কথা, তার সাথে আসলে আমার বিয়ের কথা চলছে। এটা ছাড়া আর নতুন কিছুই হয়নি। আপনার ওপর কোনো আক্রমণ কিংবা আপনাকে মারার চেষ্টা হয়েছে এর মধ্যে? কাবেরী দেবীর সাথে আমিও অবাক হয়ে গেলাম। কাবেরী দেবী যদিও কিছুক্ষণ ফ্যাল করে ব্যোমকেশের দিকে তাকিয়ে থেকে বলল, এ কি বলছেন ব্যোমকেশবাবু? আমার ওপর কেউ আক্রমণ করবে কেন? ব্যোমকেশের চোখে মুখে একটা অদ্ভুত ভাব লক্ষ্য করলাম আমি। কোনো কেস নিয়ে গভীরভাবে সে যখন তার কোনো অনুমানকে সত্যি বলে প্রমাণিত করে ফেলে, তখন তার মুখে এমন পরিবর্তন আমি দেখেছি। না কাবেরী দেবী, আমি আপনার সাথে মশকরা করছি না, আমি সত্যি বলছি। হিসেব অনুযায়ী আপনার ওপর আক্রমণ হয়ে যাওয়ার কথা, কিন্তু আপনার প্রতিক্রিয়া দেখেই বুঝতে পারছি সেটা হয়নি। তবে সেটা কেন সেটাই বুঝতে পারছি না। ব্যোমকেশবাবু, আপনার কি মনে হচ্ছে কেউ কি আমাকে মারার চেষ্টা করতে পারে? আমার অনুমান যদি মিথ্যে না হয় তাহলে সেটা এতক্ষণে হয়ে যাবার কথা, কিন্তু সেটা কেন হয়নি? ব্যোমকেশের মধ্যে হঠাৎ করে যেন একটা অদ্ভুত পরিবর্তন হয়ে গেল। সে উত্তেজিতভাবে চেয়ার ছেড়ে উঠে জানালার কাছে দাঁড়িয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর হঠাৎ করে ঘুরে কাবেরী দেবীর দিকে তাকিয়ে বলল, কাবেরী দেবী, আপনি একটু সাবধানে থাকবেন, আর প্রয়োজন না হলে ঘর থেকে বেরোবেন না। এমনকি ঘরের মধ্যেও একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। ঘরের দরজা জানলা বন্ধ করে রাখবেন। আর আপনার বাড়ির ঠিকানাটা আমায় দিয়ে যান। কাল সকালে আমি আপনার বাড়িতে যাব। আপনার বাড়িতে এখন এই কেসটা সম্পর্কে কোনো কিছু বলা ঠিক হবে না, ঠিক আছে? কাবেরী দেবী হতবাক হয়ে ব্যোমকেশের এগিয়ে দেওয়া খাতায় তার ঠিকানা লিখে দিয়ে সেভাবেই বেরিয়ে গেলেন। তবে যাওয়ার আগে বললেন, আমি আপনাকে ভরসা করলাম ব্যোমকেশবাবু, আপনি আমায় বিপদ থেকে উদ্ধার করবেন। ব্যোমকেশ মুখে কিছু বলল না। অদ্ভুত একটা কায়দায় কাবেরী দেবীকে আশ্বস্ত করতেই তিনি বেরিয়ে গেলেন। কাবেরী দেবী বেরিয়ে যেতেই আমি ব্যোমকেশকে কিন্তু প্রথম কিছুক্ষণ লক্ষ্য করলাম, কারণ সে উত্তেজিতভাবে ঘরের মধ্যেই ঘুরতে ঘুরতে যেন নিজের মনেই বলে চলেছিল, কেসটা অত্যন্ত দুর্দান্ত কেস। আমার মনে হচ্ছে আমি কাবেরী দেবীর মুখ থেকে কথা শুনতে শুনতেই কেসটার একটা প্রাথমিক সমাধান করে ফেলেছি, কিন্তু শেষ জায়গাটায় এসে আটকে গেলাম। কাবেরী দেবীকে মারার জন্য কোনো আক্রমণ হয়নি। এখানেই আমার সমস্ত অনুমানটা মিথ্যে হয়ে যাচ্ছে। কিন্তু ব্যোমকেশ, তুমি তো প্রথমে বেশ ভালোভাবেই শুনছিলে, তবে হঠাৎ শেষের দিকে তুমি এমন কি বুঝতে পারলে বলো তো? আর তুমি কি নিজেও মেনে নিলে যে কাবেরী দেবীর মৃত ঠাকুরদাই তাকে এসে ওই সমস্ত কথা বলেছে? বোকার মতো কথা বলো না অজিত। যেখানে মানুষ একবার মরতে পারলে বেঁচে যায়, সেখানে একজন মৃত মানুষ কেন কাবেরী দেবীর ঘরে এসে রাতের বেলা তাকে ওই সমস্ত কথা বলে যাবে? আর তাছাড়া আরও একটা ব্যাপার হয়তো তুমি ভুলে গেছো, সেটা হলো কাবেরী দেবীর ঠাকুরদা কিন্তু মারা গেছে বেশ কয়েক মাস আগে। তিনি এতদিন পরে ফিরে এসে দেখা দিচ্ছেন কেন? এখানে আমার প্রথম খটকাটা রয়েছে। আর দ্বিতীয় খটকাটা, না অজিত, কাবেরী দেবীর বাড়িতে গিয়ে ব্যাপারটা ভালো মতো না দেখা পর্যন্ত শান্তি পাচ্ছি না। তবে আমার কেন জানি না মনে হচ্ছে কাবেরী দেবীর ওপর কোনো একটা আক্রমণ হতেই পারে। বারবার একটাই কথা কেন বলে চলেছ ব্যোমকেশ? আর তার উপর যে আক্রমণ হবে তার তো একটা কারণ থাকবে।
তিনি তো নিজেই বলে গেলেন তার সাথে তার বাবা মায়ের সম্পর্ক ভালো না হলেও খুব একটা খারাপ নয়, যে যার নিজের মতোই থাকে। তাহলে সেখানে কাবেরী দেবীর অন্য কোনো শত্রু বলতে তুমি কি তার শ্বশুর বাড়ির লোকজনের কথা বলছো? আচ্ছা, সেটাই যদি ভাবো তাহলে তারা এতদিন পরে তার ওপর কী উদ্দেশ্যে আক্রমণ করবে? তাদের তো একটা মোটিভ থাকা প্রয়োজন। ব্যোমকেশ ঘরের মধ্যে পায়চারি করতে করতে হঠাৎ করে থেমে আমার দিকে তাকিয়ে বলল, কি বললে অজিত? ব্যোমকেশ একটু আগে আমায় বোকা বলেছে, সেটার জন্য তার ওপর সামান্য রাগ থাকলেও সে এমন অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে কথাটা বলল যে আমি সমস্তটা ভুলে গিয়ে আরও একবার বললাম, আমার মনে হয় এই কেসের প্রধান জিনিসটাই আমরা ভুলে যাচ্ছি, সেটা হলো মোটিভ। কাবেরী দেবীর ওপর আক্রমণ হলে তার তো কোনো একটা নির্দিষ্ট কারণ থাকা দরকার, তাই না? ব্যোমকেশ যেন হঠাৎ কিছু আবিষ্কার করতে পেরেছে, এমনভাবে বলল, একদম তাই, তুমি ঠিক বলেছ। এই কথাটা আমার মাথায় আসেনি। আসলে আমি খুঁজে চলেছিলাম তার ওপর আক্রমণ হওয়ার মোটিভটা, কিন্তু একবারও খোঁজার চেষ্টা করিনি যেটি কোন মোটিভে তার ওপর আক্রমণ না হতে পারে। এই যে আবার তুমি হেয়ালি করতে শুরু করে দিলে, তোমায় নিয়ে না এই একটাই সমস্যা। উফ! ব্যোমকেশ চেয়ারে বসতে বসতে বলল, চড়ছো কেন অজিত? তুমি আমার কথাটা ঠিক বুঝতে পারলে না বোধহয়। আমি যেখানে তোমায় আক্রমণ হওয়ার মতো কারণই খুঁজতে বললাম, সেখানে তুমি বলছো আক্রমণ না হওয়ার কারণ। এই তুমি কি আমার সাথে মশকরা করছো? না আসলে তুমি আমায় কিছু বলতে চাইছো না, কোনটা? দেখো ভায়া, তোমার সাথে আমি মশকরা করছি না, আর তোমার থেকে আমি কিছু লুকিয়ে রাখতেও চাই না। আমি যেটা বলছি অনেক ভেবে চিন্তেই বলছি। কাবেরী দেবীর ওপর আক্রমণ না হবার মোটিভ, এটাই আমাদের প্রথম খুঁজতে হবে। তাহলেই এই কেসটার প্রায় অর্ধেকটা আমরা সমাধান করে ফেলতে পারবো। আর বাকি অর্ধেকটা আমি ভেবে ফেলেছি, তবে কয়েকটা জায়গায় আমার কয়েকটা জিনিস মেলাতে হবে। এবার কিন্তু ব্যোমকেশের কথা শুনে মনে হলো না সে আমার সাথে মশকরা করছে। তাকে যেন খুব গভীরভাবে কিছু একটা ভাবতে দেখলাম। আমি বুঝতে পারলাম এই সময়টা ব্যোমকেশকে একা কিছুটা সময় দেওয়া দরকার। তাতে সেই গোটা কেসটা একমাত্র কাবেরী দেবীর বলা কথার উপর ভিত্তি করেই সাজিয়ে ফেলতে পারবে। আর তারপর তো কাল সকালে আমরা যাচ্ছি। তাই ব্যোমকেশকে তার ঘরে রেখে আমি আমার ঘরে চলে এলাম। পরদিন কাবেরী দেবীর দিয়ে যাওয়া ঠিকানায় যথারীতি আমরা পৌঁছে গেলাম দুপুরের মধ্যে। ঠিকানা খুঁজে পেতে খুব একটা অসুবিধা হয়নি, কারণ কাবেরী দেবীর ঠাকুরদাকে এখানে সবাই চেনেন। তার কথা বলতেই বাড়ি দেখিয়ে দিল। বুঝতে পারলাম কাবেরী দেবী খুব একটা মিথ্যে কথা বলেননি। কৃষ্ণমোহন দত্তের নাম এদিকে বেশ একটা পরিচিত। বাড়িতে যেতেই বাড়ির সামনে থাকা দারোয়ান আমাদের আটকালো, তবে সামান্য কথাবার্তার পর সে নিজেই জানালো কাবেরী দেবী অর্থাৎ ছোট দিদিমণি তাকে জানিয়ে রেখেছিল সকালের দিকে আমরা আসব। তাই আমরা এলে আমাদেরকে যেন ভেতরে নিয়ে যায় এবং তাকে খবর দেয়। আমরা ভেতরের ঘরে গিয়ে বসতেই একটু পরেই কাবেরী দেবী নিজেই এলেন। তবে হাঁক ডাক শোনায় ভেতর থেকে আরও একজন ভদ্রমহিলা বেরিয়ে এলেন। তাকে দেখলেই বোঝা যায় ইনি সেই কাবেরী দেবীর সৎমা। আসলে তার বয়স কাবেরী দেবীর চেয়ে হয়তো 5 বছর বেশি হবে। তার পরনে শাড়ি এবং অলংকার দেখেই বোঝা যায় মানুষটা সবসময় সেজে গুজে থাকতে বেশি ভালোবাসে। তবে আরও একটা শারীরিক বৈশিষ্ট্য লক্ষ্য করা গেল, যা কাবেরী দেবী আমাদের আগেই বলে দিয়েছিলেন, ইনি সন্তান সম্ভবা। কাবেরী দেবী বসার ঘরে এসে আমাদের উল্টো দিকের দামি কাঠের চেয়ারে বসলেন। আপনারা যে সত্যি এসে পড়বেন আমি তো তা ভাবতেই পারিনি। তবে রামদুলালকে আমি বলে রেখেছিলাম। আপনাদের আসতে কোনো অসুবিধে হয়নি তো? আর বাড়ি চিনতে পেরেছিলেন? বাড়ি চিনতে অসুবিধা হয়নি। আপনার ঠাকুরদার নাম এদিকে সবাই চেনে, তাছাড়া আপনার বাবার নামটাও জানা গেল, কনক মোহন দত্ত, তাই তো? আসলে আমাদের বংশের সবারই নাম ক দিয়ে শুরু, কোন এক অদ্ভুত কারণে। এই নিয়ম চালু হয়েছিল আগেই, তবে আমার ঠাকুরদা নিজে আমার নাম রেখেছিলেন কাবেরী। এমনকি আমার মায়ের যদি দ্বিতীয় সন্তান হয় আর সে যদি পুত্র হয়, তাহলে তার জন্য আমার ঠাকুরদা নাম ঠিক করে রেখে গিয়েছিলেন কানাই মোহন দত্ত। তবে
তিনি জীবিত থাকতে সেটা সম্ভব না হলেও এখন হয়তো সম্ভব হবে। কাবেরী দেবী হাসলেন, তবে সে হাসি যেন কিছুটা ম্লান বলে মনে হলো। একটু পরেই সেখানে আরও এক ভদ্রলোক এসে উপস্থিত হলেন, যাকে কনক মোহন দত্ত বলে চিনে নিতে অসুবিধা হয় না। তিনি আসতেই ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে নমস্কার করল। তার দেখা দেখি আমি নিজেও উঠে দাঁড়িয়ে নমস্কার করলাম। ও আচ্ছা আচ্ছা, আপনি তাহলে ব্যোমকেশ বক্সী। আপনার নাম আমি এর আগে হয়তো অনেক শুনেছি, তবে এই প্রথমবার আপনার সাথে দেখা হলো। বসুন, উঠে দাঁড়াতে হবে না, বসুন। ইনি আমার বাবা। আসলে আপনাদের কাছে কাল গিয়ে যে সমস্ত ব্যাপারটা বলেছি তা বাবা জানতেন না। আজ সকালেই আপনারা আসবেন বলে বাবাকে বলে রেখেছিলাম। দেখুন, আমার মেয়ে আপনার কাছে গিয়ে কী বলেছে না বলেছে আমি জানি না, তবে আপনাদের বিরক্ত করার জন্য আর অযথা আপনাদের সময় নষ্ট করার জন্য আমি সত্যি খুব দুঃখিত। আসলে আমার মেয়ে তার ঠাকুরদাকে খুব ভালোবাসতো, জানেন তো, তাই হয়তো ঘুমের মধ্যে রাতের বেলায় এই সমস্ত দেখতে পাচ্ছে। এমন হওয়াটা খুব অস্বাভাবিক ব্যাপার নয় কনকবাবু। আপনার মেয়ে যদি আপনার বাবাকে অতিরিক্ত ভালোবাসার কারণেই এই সমস্ত কিছু দেখতে পেত, তাহলে তো সেটা আপনার বাবার মৃত্যুর পরেই হতো। এতদিন পরে কেন হচ্ছে এই ব্যাপারটা বলুন তো। সে কি, ও আপনাদের বলেনি যে বাবার মৃত্যুর পরেও কয়েকদিন ওর এরকম হয়েছিল, যে ও তাকে দেখতে পাচ্ছে? এটা কি আপনার কাছে নতুন কথা নাকি? আসলে আমার মেয়ে একটু ভীতু মানুষ, বুঝলেন তো, রাতে আসলে ও একটু ভয় পায়। বাবার মৃত্যুর পরে প্রথম প্রথম বেশ কয়েকদিনও বলেছিল নাকি বাবাকেও দেখতে পাচ্ছে। তবে আমি বলেছিলাম তাহলে ওর মায়ের কাছে এসে ঘুমো, তবে ও রেগে প্রবল আপত্তি জানায়। আসলে মেয়ে তো বড় হয়েছে, বুঝতেই পারছেন, তাই আমি আর জোর করিনি। কাবেরী দেবী কেমন যেন ইতস্তত করতে লাগলেন। এমন সময় একজন কাজের লোক চা নিয়ে এসে রাখল। চা খেতে খেতেই ব্যোমকেশ প্রশ্ন করল, আপনার বাবা কি উইল করে সমস্ত সম্পত্তি আপনার এবং আপনার মেয়ের মধ্যে ভাগ করে দিয়ে গেছেন? আগে হ্যাঁ ব্যোমকেশবাবু, আসলে বাবা যে এমনটা কেন করলেন তা আমি এখনো বুঝতে পারিনি। আরে আমার মেয়েকে কি আমি জলে ফেলে দেব? আমার পরে তো সমস্ত কিছু সে নিজেই পাবে, তাহলে তাকে আবার আলাদা করে উইল করে সম্পত্তি দিয়ে যাওয়ার কোনো মানে কি হয়? আসলে খেয়ালি মানুষ যা হয় আর কি। কাবেরী দেবীর কাছে যতদূর শুনেছি তাতে এই ব্যাপারটা মাত্র 1 মাস ধরেই চলছে। আর তাছাড়া মাস 2 আগে আপনার মেয়ের বিয়ের জন্য তার একটা কথাবার্তা চলছে বলেও শুনেছি। তার সবটাই কি ঠিক? এই সমস্ত কথাও আপনাকে বলেছে? আসলে আমাদের এখানে একজন নতুন ডাক্তার কয়েক মাস ধরে এসেছেন, তো তিনি বেশ ভালো পয়সা জমিয়ে তুলেছেন। তারই সাথে কনকের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। তো আমরাও দেখলাম যে বিয়ের বয়স তো আর পার হয়ে যাচ্ছে না, তাই যদি ও নিজের মতো থাকে তাহলে আমাদের আর কি সমস্যা বলুন। তাই আমরা সম্পর্কটাকে মেনেই নিয়েছিলাম। তবে একটাই সমস্যা, ছেলের কেউ নেই। তবে কাবেরীর যখন মত আছে তাতে আমাদের কোনো অসুবিধে থাকার তো কথা নয়। এমন সময় ভেতরের ঘর থেকে সেই মহিলার গলার আওয়াজ পাওয়া গেল। তিনি একবার যেন কাকে ডাকলেন। তারপর সেই কাজের লোকটি এসে বলল, ছোট বাবু, আপনাকে বড় দিদিমণি ডাকছে। দুঃখিত ব্যোমকেশবাবু, আমাকে একটু উঠে যেতে হচ্ছে। আসলে বুঝতেই পারছেন তো, আপনারা বসুন, আপনারা একটু কথা বলুন, আমি আসছি। ভদ্রলোক উঠে চলে গেলেন। সেই ফাঁকে আমি বাড়ির একটা বিবরণ দিয়ে রাখি। বাড়িটা দোতলা। আমরা যেখানে বসে আছি তার ঠিক ডান দিকে একটা সিঁড়ি। সেই সিঁড়িটা এমনভাবে তৈরি যে দুদিক দিয়েই ওপরে ওঠা যায়। ওপরে চারিদিকে রেলিং মতো করা, আর সেই রেলিংয়ের 3 দিকে মোট 6টা ঘর। তাছাড়া নিচে রয়েছে 2টো ঘর, একদিকে বোধহয় রান্নাঘর আর বাথরুম। বাড়িটা দোতলা হলেও সাজানো খুব সুন্দর। আমাদের সামনে টেবিলের ওপর একটা দামি ফুলদানি, আর সেই ফুলদানিতে তাজা ফুল। তাছাড়া বসার ঘরের আশেপাশে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে দামি এবং শৌখিনতার আভাস।
কনকবাবু উঠে যেতেই কাবেরী দেবী বললেন, ব্যোমকেশবাবু, এবার বলুন তো, আপনি ঠিক কী কারণে আমাদের বাড়িতে আসতে চেয়েছিলেন? কাবেরী দেবী, আপনি কিন্তু একবারও আমায় বলেননি যে আপনার ঠাকুরদার মৃত্যুর পরপরই আপনি তাকে দেখতে পেতেন। এই কথাটা আপনি আমার কাছ থেকে গোপন করে গেলেন কেন? ব্যাপারটা ঠিক সেরকম নয়। আসলে ঠাকুরদা মারা যাওয়ার পর আমি বেশ খানিকটা ভেঙে পড়েছিলাম। তাই আমার মনে হতো ঠাকুরদা যেন আমার আশেপাশেই আছে। তাই বাবা জোর করলেও আমি আমার সাথে মাকে শুতে নিতে চাইতাম না। আমি চাইতাম ঠাকুরদা আমার আশেপাশে আছে, এটা আমি অনুভব করতে পারি তাতে আমার বেশ খানিকটা ভালো লাগতো ব্যোমকেশবাবু। তবে তখন কিন্তু আমি একবারও ঠাকুরদাকে দেখতে পাইনি। সেটা হচ্ছে এই মাঝখান ধরে। এ ব্যাপারে আপনাকে আমি সবটাই সত্যি বলেছি, একদম 100 ভাগ। আপনি কাল আমার বাড়িতে আমায় যা যা বলেছিলেন তার সবটাই যদি সত্যি হয় তাহলে গোটা ঘটনার একটা ধারণা আমি করতে পেরেছি। তবে তার জন্য আমার কয়েকটা জিনিস দেখতে হবে। সেগুলো হলো আপনার ঘর, আপনার ঠাকুরদার একটা ছবি আর আপনার ঘরের দরজাটা। দরজা? হ্যাঁ, দরজা। তবে এখন আপনাকে আবার সেই একই প্রশ্ন আমি করতে চাই। আপনি যখন আপনার ঠাকুরদাকে দেখতে পান তখন তিনি আপনার ঘরে আসার সময় এবং আপনার ঘর থেকে যাওয়ার সময় আপনি কি কোনো শব্দ শুনতে পান? একমাত্র লাঠির ঠক ঠক শব্দ ছাড়া আমি কোনো শব্দই শুনতে পাই না ব্যোমকেশবাবু। আরেকটা কথা, আপনি যে উইলের কথা বলেছিলেন সেটা যতদূর সম্ভব আপনাদের কোনো এক পারিবারিক উকিলের কাছেই আছে। সেই উকিলকে আপনি কি চেনেন? হ্যাঁ ব্যোমকেশবাবু, রণজয় সামন্তর সাথে আমাদের পারিবারিক একটা সম্পর্ক রয়েছে। সেটাকে শুধুমাত্র উকিল আর মক্কেলের সম্পর্ক না বলে একটা বন্ধুত্বের সম্পর্কই বলতে পারেন। আসলে আমার ঠাকুরদা বেশ কিছু ব্যবসাপত্র নিয়ে থাকতো। বর্তমানে এসে সবটাই আমার বাবা দেখছেন। তাই ওই ব্যবসা সংক্রান্ত কারণেও রণজয় সামন্ত আমাদের বিভিন্ন কাজকর্ম করে থাকেন। আর তিনি এই উইলটা তৈরি করেছিলেন। ব্যোমকেশ যেন কিছুক্ষণ কি ভাবল, তারপর বলল, চলুন একবার আপনার ঘরটা দেখে আসি। আমরা সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এসে একটা ঘরে ঢুকলাম। সেই ঘরে সমস্ত কিছুই নিচের তলার ঘরের মতোই দামি এবং শৌখিন। তবে সেই ঘরে দেওয়ালে টাঙানো একটা ছবি রয়েছে। সেই ছবির ওপরে একটা মালা দেওয়া। ছবিতে এক ভদ্রলোক একটা চেয়ারে বসে আছেন। তার হাতে একটা লাঠি, তার মাথার চুল এবং মুখের সামনে লম্বা দাড়ি, একদম ধবধবে সাদা। তার পরনে সাধারণ পোশাক, তার গলায় একটা সোনার মোটা চেন, তাছাড়া হাতের আঙুলে বেশ কয়েকটা দামি আংটি। তবে ছবিটা দেখে আমার কি যেন একটা মনে হচ্ছিল, কিন্তু অনেক চেষ্টা করেও আসলে যে আমার কি মনে হচ্ছে সেটা কিছুতেই ধরতে পারছিলাম না। আমরা দুজন ছবিটার দিকে তাকিয়ে আছি দেখে কাবেরী দেবী আস্তে আস্তে বললেন, এটা তো আমার ঠাকুরদার ছবি। আমার বিয়ের বেশ কিছুদিন পরেই এই ছবিটা তোলা হয়েছিল। তখন আমি এ বাড়িতে এসেছিলাম। এই ছবিটা আমি সযত্নে রেখে দিয়েছি আমার ঠাকুরদার স্মৃতি হিসেবে। আর এই যে ঘরটায় আপনারা দাঁড়িয়ে আছেন, এটা আসলে আমার ঠাকুরদার ঘর। আমি থাকতাম এই ঘরে, দুটো ঘর পাশে। তবে ঠাকুরদা মারা যাওয়ার পর থেকে আমি এই ঘরেই থাকি। ব্যোমকেশ যেন গোটা ঘরটা ঘুরে বেড়াতে লাগলো। তারপর এক সময় ঘরের বিছানার কাছে দাঁড়িয়ে বলল, আপনি রাতে যখন ঘুমোন তখন আপনার মাথা বোধহয় এইখানে থাকে, তাই তো? এখানে ঘরের একটু বর্ণনা দেওয়া দরকার, তাহলে পাঠকের বুঝতে সুবিধা হবে। দরজা দিয়ে ঢুকে একদম সোজাসুজি ঘরের উল্টো দিকের দেওয়ালে রয়েছে একটা জানালা। তার পাশেই একটা আয়না, চেয়ার, টেবিল, আলমারি এবং তারপরে দেওয়ালের কোণার দিকে রয়েছে আরও একটা জানালা। দরজা দিয়ে ঢুকে প্রথমে বাঁ হাতে একটা খাট। আর ব্যোমকেশ যেভাবে দেখালো, আসলে সেভাবে শুয়ে থাকলে কাবেরী দেবীর মাথা থাকবে দরজার কাছের দিকে আর পা থাকবে জানালার দিকে। ঠিক সেই কথাটাই বললেন কাবেরী দেবী। আসলে আমার ঠাকুরদা ঘুমাতেন জানলার দিকে মাথা দিয়ে আর দরজার দিকে পা দিয়ে। তবে ঠাকুরদা যেখানে পা রেখে ঘুমোতেন সেখানে তো আমি পা রেখে ঘুমোতে পারবো না। আর এই বিছানাটাও কিন্তু আমার ঠাকুরদার ব্যবহার করা, তাই আমি উল্টোভাবে ঘুমানোর ব্যবস্থা করেছি। তার মানে ঘরের দরজা খোলা আর বন্ধ করা হলে আপনি সেটা খুব সহজে বুঝতে নাও পারেন।
যদি আপনার ঘুম খুব গভীরভাবে হয় তাহলে আপনি বলছেন রাতে আপনার ভালো ঘুম হয় না, তার জন্য আপনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমান। না 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 না, কোথাও একটা গন্ডগোল রয়েছে অজিত, কোথাও একটা গন্ডগোল আছে। আচ্ছা কাবেরী দেবী, একটা কথা বলুন তো, আপনাদের বিয়ের ব্যাপারে, মানে ডাক্তারবাবুর সাথে আপনার বিয়ের ব্যাপারে আপনার বাড়িতে কি সত্যি কোনো আপত্তি করেনি? প্রথম দিকে বাবা কোনো আপত্তি করেনি, তবে আমার সৎমা কিন্তু প্রথম দিকে আপত্তি করেছিলেন। তবে বেশ কয়েকদিন পরে আবার তিনি নিজে তার মত বদলে ফেলেন। এমনকি ডাক্তারবাবুকে আমাদের বাড়িতে ডেকেও পাঠান তার সাথে কথা বলার জন্য। ব্যোমকেশের চিন্তিত মুখে যেন একটা আশার আলো জ্বলে উঠল। সেভাবেই সে বলল, পেয়েছি কাবেরী দেবী, মনে হয় আপনার ঠাকুরদার সেই ভূতের রহস্য আমি উন্মোচন করতে পেরেছি। তবে এর জন্য আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ? আপনাকে আপনার বাবা মায়ের কাছে বলতে হবে আপনি অনেক ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি ডাক্তারবাবুকে বিয়ে করতে চাইছেন না, এমনকি আপনি কখনোই বিয়ে করবেন না, আর বিয়ে না করে সারা জীবন এই বাড়িতেই থেকে যাবেন। আরও একটা ব্যাপার আপনাকে বলতে হবে, সেটা হলো আপনার ঠাকুরদা রাতে যদি আপনাকে দেখা দেয় তখন আপনাকে ঠিক যে কথাগুলো বলে সেই কথাগুলো আপনি মেনে নিয়েছেন। আপনি আপনার সমস্ত সম্পত্তি আপনার বাবার নামে লিখে দিতে রাজি, এবং এই বিষয়ে আপনাকে প্রয়োজনে রণজয়ের সামন্তের সাথে কথা বলে ব্যাপারটাকে সত্যি বলে প্রমাণিত করতে হবে। এটা পারবেন তো? তবে ব্যাপারটা আজ করা যাবে না। আমরা চলে যাওয়ার পরে আপনি প্রথমে বলবেন আমি এই কেসটা ছেড়ে দিয়েছি, তারপর 2 দিন পরে আপনি সমস্যাটা জানাবেন, এবং রণজয় সামন্তকে দিয়ে সে ব্যাপারে একটা মিথ্যে নাটক আপনাকে করতে হবে। তাহলেই আশা করছি সমস্ত ব্যাপারটা বেরিয়ে আসবে। কাল রাতে আপনি আপনার ঠাকুরদাকে আবার দেখতে পেয়েছিলেন কি? হ্যাঁ ব্যোমকেশবাবু, তা পেয়েছিলাম। যদি অন্য কেউ টেলিফোন ধরে তাহলে আমার কথা বললেই আপনাকে দিয়ে দেবে, তবে আমার যদি প্রয়োজন হয় আমি আপনাকে টেলিফোন করে নেব, তবে সেটা না করাটাই ভালো হবে। আপনার কিছু জানানোর হলে আপনি নিজে আমায় টেলিফোন করবেন। আর একটা কথা, আপনি গোটা ব্যাপারটা করবেন দিনের বেলায়, আর লক্ষ্য করবেন সেদিন রাত্রে আপনি কি আপনার ঠাকুরদাকে দেখতে পাচ্ছেন কিনা। আর হ্যাঁ, ঘুমাতে যাবেন না। আপনার ঠাকুরদা আসার সময় এবং যাওয়ার সময় আপনি কোনো শব্দ শুনতে পাচ্ছেন কিনা সেটা বোঝার চেষ্টা করবেন। এবার আমি শুধু আপনাদের স্টোর রুমটা দেখব। আশা করি আপনার ঠাকুরদার সমস্ত জিনিস আপনি সেখানেই রেখেছেন। স্টোর রুমটা 2 তলার একটা কোণার ঘরে। সেখানে সত্যিই কাবেরী দেবীর ঠাকুরদার লাঠি, জুতো, এমনকি জামা কাপড় পর্যন্ত রাখা রয়েছে। ব্যোমকেশ সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয়। তারপর কিছু না বলে কাবেরী দেবীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে এলো। গোটা রাস্তা আমাদের মধ্যে কোনো কথা হলো না। আমি বুঝতে পারলাম ব্যোমকেশ গভীরভাবে কি একটা ভেবে চলেছে। বাড়িতে এসে ব্যোমকেশ তার ঘরে বসতেই আমি প্রশ্ন করলাম, এই ব্যোমকেশ, আমি বুঝতে পারলাম তুমি কাবেরী দেবীকে যা করতে বলে এলে তাতে এমন কিছু একটা বেরিয়ে আসবে যাতে এই কেসটার একটা সমাধান হবে। তবে তুমি মনে মনে কিছু একটা ভাবছো, সেটা কি বলো তো? অজিত, প্রত্যেকটা বুদ্ধিমান মানুষ কোনো না কোনো একটা জায়গায় এসে সামান্য বোকা হয়ে যায়, আর সেই বোকা হয়ে যাওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি কি কাজ করে বলো তো? আমি ব্যোমকেশের কথা কিছুই বুঝতে পারলাম না, তাই বললাম, বুদ্ধিমান মানুষ কোনো একটা জায়গায় এসে বোকা হয়ে যায় মানে সেটা তার চরিত্রের এমন কোনো দোষ যেটা তাকে বুদ্ধি দিয়ে ভাবতে দিচ্ছে না? একদম ঠিক। আর প্রত্যেকটা মানুষের মধ্যে এমন কিছু একটা রয়েছে যেটাকে তুমি স্বাভাবিকভাবে দোষ বলতে পারবে না, তবে তাকে সোজা কথায় তুমি খামতি বলতে পারো, আর সেই একটা খামতি কিন্তু কাবেরী দেবীর মধ্যেও রয়েছে। কি খামতি ব্যোমকেশ? ভদ্রমহিলা তার ঠাকুরদার ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণের সংবেদনশীল, আর তাছাড়া তার মধ্যে সামান্য একটা ভয় সবসময় কাজ করে। সেটা তার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছুর জন্য হতে পারে, অথবা তার কাছের মানুষগুলোর একটা একটা করে হারিয়ে যাওয়া হতে পারে। তবে এইসব কারণেই তার সংবেদনশীলতা আর ভয় মিশে তাকে একটা জায়গায় বোকা করে তুলেছে। না হলে এই গোটা ব্যাপারটা একটা সাধারণ সমাধান সে নিজেই করে ফেলতে পারত। আজ তার বাড়িতে না গেলে এই কেসটা নিয়ে আমি হয়তো আরো বেশি ভাবতাম,
তবে তার বাড়িতে যাওয়া এই কেসটা আমার কাছে একদম জলের মতো পরিষ্কার করে দিয়েছে। কিন্তু অপরাধীকে ধরাটা সহজ হবে না, তাই আমার সামান্য একটু ছলনার আশ্রয় নিতে হলো। এখন যদি কাবেরী দেবী সমস্ত কাজ ভালোভাবে করতে পারেন, তাহলে আমার মনে হয় আমাকে আর কিছুই করতে হবে না। তা না হয় ঠিক আছে, কিন্তু আমায় তো ব্যাপারটা খুলে বলো। ব্যোমকেশ আমায় তখন গোটা ব্যাপারটা খুলে বলল। শুনতে শুনতে আমার মনে হলো, আরে তাই তো, ব্যাপারটা এতটা সহজ। তবে আমি কেন এভাবে ভাবিনি সেটা এখানে বলবো না, কারণ কেসের সামান্য কিছু ঘটনা তখনও বাকি রয়ে গিয়েছিল। সেটা হওয়ার পরেই এই কথাটা বলবো। ব্যোমকেশের কথা মতো কাবেরী দেবী সমস্ত কাজই খুব সুন্দরভাবে করেছিলেন। আসলে ভদ্রমহিলা যে বেশ বুদ্ধিমতী সেই কথা ব্যোমকেশ একবার আমায় বলেছে। আর এই 4 দিনের মধ্যে ব্যোমকেশ একবার গিয়ে সেই ডাক্তারবাবুর সাথে কথা বলে এসেছিল। তাছাড়া কাবেরী দেবীর পারিবারিক উকিল রণজয় সামন্তর সাথেও ব্যোমকেশ এই বিষয় নিয়ে কথা বলে এসেছে, এবং তাকে ঠিক কী করতে হবে সেটাও ব্যোমকেশ ভালোভাবে বলে এসেছিল। তাই খুব সহজেই ব্যোমকেশের পরিকল্পনা সফল হলো। কাবেরী দেবী তারপর থেকে আর তার ঠাকুরদার ভূতকে দেখতে পেতেন না। একদিন সকালে ব্যোমকেশ ঘরে বসে আছে, এমন সময় কাবেরী দেবী আমাদের ঘরে এসে ঢুকলেন। তার মুখের সেই উদাস আর চিন্তিত ভাবটা এখন যেন কমে এসেছে। সে চেয়ারে বসেই আমাদের দিকে একটা কার্ড বাড়িয়ে দিয়ে বললেন, ব্যোমকেশবাবু, আগামী মাসে ডাক্তারবাবুর সাথে আমার বিয়ে। হয়তো আপনাকে নিমন্ত্রণটা আমার বাবার পক্ষ থেকেই করা উচিত ছিল, তবে আপনি গোটা ব্যাপারটা যখন জানেন তখন আমি আর কাউকে ঠিক ভরসা করতে পারছি না। আমি ঠিক করেছি বিয়ের পরে আমি একটা অন্য বাড়ি কিনে সেখানে চলে যাব। আর ঠাকুরদার অর্ধেক সম্পত্তি যেহেতু আমার নামে রয়েছে, তাই এক্ষেত্রে আমার খুব একটা অসুবিধে হবে না। আর তাছাড়া ওনার জন্য একটা ভালো ডাক্তারের চেম্বার খোলার কথাও ভেবেছি। আমিও একটা ছোটোখাটো ব্যবসা শুরু করব, গান শেখাটাও আবার শুরু করব। আসলে ঠাকুরদা তো চাইতেন যেন আমি গান শিখি, তাই ঠাকুরদার শেষ ইচ্ছেটা আমি পূরণ করব। সমস্যাটা যখন ভালোই ভালোই মিটে গেছে তাহলে খুব ভালো কথা। আর আপনার নতুন জীবনের জন্য আপনাকে অনেক শুভেচ্ছা। আমি যখন প্রথম দিনে আপনার কাছে এসেছিলাম, আপনি মনে হয় তখনই আমার ব্যাপারটা সন্দেহ করেছিলেন, তাই না ব্যোমকেশবাবু? উনি তাহলে আপনার ব্যাপারে যা বলেছেন তা মিথ্যে নয়, সত্যিই ব্যোমকেশবাবু। আমি এতটা বোকা হয়ে গিয়েছিলাম, আমি সত্যি ভাবতেই পারিনি। আপনার কোনো দোষ নেই কাবেরী দেবী। এটা আপনার জায়গায় অন্য কোনো মহিলা থাকলেও তার ক্ষেত্রেও এটাই স্বাভাবিক হতো। তবে সমস্ত যখন হয়েই গেছে, ভালো। তবে আমার মনে হয় আপনি এ বিষয় নিয়ে আর কিছু করতে চাননি, অথবা আমার মনে হয় সেটাই ভালো। ব্যাপারটা যখন মিটেই গেছে তাহলে সেটা নিয়ে আর জল ঘোলা করে লাভ নেই। ঠিক আপনার কখন মনে হলো? ব্যোমকেশ চেয়ারের উপর ভালো করে গুছিয়ে বসে পুঁটিরামকে 3 কাপ চায়ের অর্ডার দিয়ে বলতে শুরু করলো। আপনি যখন প্রথম আমার বাড়িতে এসেছিলেন তখন আমার মনে হয়েছিল আপনি আপনার ঠাকুরদাকে দেখতে পাচ্ছেন, সেটা আপনার মনের একটা ভুল। আপনি আপনার ঠাকুরদার কথা বলার সময় আপনার মুখের ভাব সামান্য পরিবর্তন হয়ে আসছিল। তাতেই আমার মনে হচ্ছিল আপনার ঠাকুরদার প্রতি আপনার একটা অস্বাভাবিক সংবেদনশীল জায়গা রয়েছে। সেক্ষেত্রে এটা হওয়া স্বাভাবিক। তবে আপনি আপনার ঠাকুরদার মৃত্যুর পরে তাকে দেখতে পাননি, অথচ এত মাস পরে দেখতে পাচ্ছেন। ওখানে আমার সামান্য খটকা লেগেছিল যে আপনার বিয়ে ঠিক হওয়ার পরেই আপনি এই ব্যাপারটা দেখতে শুরু করেন। সেক্ষেত্রে আমি আপনাকে বলেছিলাম আপনার ওপর হামলা হওয়ার কথাটা। আসলে যখনই আপনি আমায় বলেছিলেন আপনার উইলটা আসলে আপনার ঠাকুরদা আপনাকে আর আপনার বাবাকে সম্পত্তি দিয়ে গেছেন, তখনই আমার মনে হয়েছিল সব কিছুর আসল উৎস হলো ওই উইল। ওটার জন্যই আপনার সাথে এত কিছু ঘটছে। কিন্তু সেক্ষেত্রে আপনাকে সরিয়ে দিতে পারলে কাজটা সহজ হয়ে যেতে পারে। কিন্তু এই ব্যাপারটা আপনার ঠাকুরদা অনেক আগেই ভেবে রেখেছিলেন। আপনার বাবা আপনার ঠাকুরদাকে হতকারী কিংবা বেখেয়ালি বললেও তিনি কিন্তু অনেক ভেবে চিন্তে কাজটা করেছিলেন। কারণ তিনি জানতেন আপনার বাবা ভালো মানুষ হলেও আপনার সৎ মা খুব একটা সহজ মানুষ নন।
তাই তিনি উইল এমনভাবে তৈরি করেছিলেন যাতে যদি আপনার অস্বাভাবিক মৃত্যু কিংবা আপনি নিরুদ্দেশ হয়ে যান, তাহলে আপনার ভাগের সমস্ত সম্পত্তি চলে যাবে কোনো একটা অনাথ আশ্রমে। এ বিষয়ে আমায় রণজয় সামন্ত নিজেই জানিয়েছেন। তখনই আমি বুঝতে পারি আসলে আপনাকে মেরে ফেলার কোনো উদ্দেশ্য অপরাধীদের নেই। তাদের উদ্দেশ্য হলো আপনাকে ভয় দেখিয়ে আপনার কাছ থেকে সম্পত্তি লিখিয়ে নেওয়া কিংবা আপনার বিয়েটা ভেঙে দেওয়া। আপনি যদি সারা জীবন বিয়ে না করে বাড়িতেই থাকেন, তাহলে আপনার সমস্ত সম্পত্তি বাড়িতেই থেকে গেল, আর সেক্ষেত্রে আপনার পরে সেই সম্পত্তি আপনার বাবার ছেলে পাবে। তাতে অপরাধীর কোনো সমস্যা থাকার কথা নয়। তারপর আপনার বাড়িতে গিয়ে আপনার ঠাকুরদার ছবি এবং আপনার ঘরে বিছানাটা দেখে আমার খটকাটা তখন একটা অনুমানে রূপান্তরিত হয়ে যায়। এরপর আপনার ঠাকুরদা রেখে যাওয়া লাঠি, জুতো, এমনকি জামা কাপড় দেখে বুঝতে পারি সেগুলো আসলে সেখান থেকে মাঝে মাঝে সরিয়ে ফেলা হয়। আপনি একটু ভালো মতো লক্ষ্য করলেই বুঝতে পারতেন বেশ কয়েক মাস ধরে রেখে দেওয়া জামা কাপড় এবং লাঠি জুতোর উপরে একটা সামান্য হলেও ধুলোর আস্তরণ তৈরি করবে। যদিও আপনি মাঝে মাঝে সেটা পরিষ্কার করতেন, তবু সেটার ওপর সামান্য ধুলোর আস্তরণ করার কথা ছিল। আর সব থেকে বেশি হলো আপনার ঠাকুরদার ব্যবহার করা জামা কাপড় যদি আপনি একভাবে রেখে দিতেন, তাহলে সেগুলোর মধ্যে একটা ভাঁজের দাগ এসে যায়। তবে সেটা ব্যবহার করা হতো বলেই সেই দাগ জামা কাপড়ে আসেনি। তাই আপনাকে আমি সেই নাটকটা করতে বলেছিলাম, আর তাতে আপনার প্রতিপক্ষ তাদের কাজ বন্ধ করে দিত। এই ধারণা আমার ছিল। আর সেক্ষেত্রে যখন আমি টেলিফোন করে আপনার বাবার সাথে কথা বলি এবং তাকে সব খুলে বলতেই তিনি পুলিশের ভয় আমার কাছে স্বীকার করেন এবং বলেন আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। এক্ষেত্রে আমার মনে হয় আপনার বাবাকে অনুপ্রাণিত করেছিল আপনার মা, কারণ তার সন্তান সমস্ত সম্পত্তি পাক সেটা তিনি সুনিশ্চিত করতে চাইছিলেন। তবে তার হয়ে উঠল না কাবেরী দেবী। আপনি এ যাত্রায় বেঁচে গেলেন। আপনার বাবা আপনার ঠাকুরদার জামা কাপড়, লাঠি এবং জুতো পরে তার সাথে নকল সাদা গোঁফ, দাড়ি, চুল লাগিয়ে আপনার ঘরে সে ঢুকত। সেদিন আপনার ঘরের দরজাটা একবার বন্ধ আর একবার আমি খুলেছিলাম। তাতে কিন্তু কোনো শব্দ হয় না, কারণ সেই দরজায় এমন কিছু ছোট ছোট রাবার লাগানো আছে যেগুলো দরজা খোলা কিংবা বন্ধের সময় কোনো শব্দ করবে না। আসলে আপনি ঠিকই বলেছিলেন, আপনি কোনো শব্দ শুনতে পাননি, আর সেটা দেখেই আমি নিশ্চিত হয়েছিলাম এটা অন্তত আপনার ঠাকুরদার কাজ হতে পারে না। আপনার বাবার সাথে কথা বলে তাকে সাধারণ মানুষ বলেই মনে হয়েছে, তবে আপনার সৎ মা তিনি কিন্তু আমাদের সাথে একবারও কথা বলতে আসেননি, এমনকি আমাদের সামনেও আসেননি। আর বাকিটা তারপরে তো আপনি নিজেই বুঝতে পেরেছেন যে আসলে আপনার বাবাই আপনার ঠাকুরদার মতো সেজে আপনাকে ভয় দেখিয়ে কাজ উদ্ধার করতে চেয়েছিলেন। তবে নিজে সম্পত্তি লিখে দেওয়ার কথা বলতেই সেটা বন্ধ হয়ে যায়। তবে আমার মনে হয় আপনি অন্য কোথাও একটা থাকার সিদ্ধান্ত নিয়ে ভালো করেছেন। শত্রুপক্ষের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো, কারণ শত্রুকে কখনো বিশ্বাস করতে নেই কাবেরী দেবী। আপনি ব্যোমকেশবাবু সত্যিই সত্যান্বেষী। আপনি না থাকলে এই সত্য অন্বেষণ আর কেউ করতে পারতো না। আপনার এই কাজের জন্য আপনাকে কোনো কিছু দিয়েই আমি ছোট করতে চাই না, তবে তাও আপনার জন্য সামান্য এটুকু না নিলে কিন্তু আমি অত্যন্ত দুঃখ পাবো। কাবেরী দেবী একটা সাদা খাম ব্যোমকেশের দিকে এগিয়ে দিল, আর ব্যোমকেশকেও দেখলাম একটু সংকোচের ভঙ্গিতে সেটা তুলে নিয়ে টেবিলের উপর রেখে দিল। কাবেরী দেবী বেরিয়ে যাওয়ার আগে বললেন, বিয়েতে কিন্তু আপনাকে আর অজিতবাবুকে আসতেই হবে, আর আপনার গিন্নিকেও সঙ্গে করে নিয়ে আসবেন। কাবেরী দেবী বেরিয়ে যেতেই আমি ব্যোমকেশকে একটা প্রশ্ন করলাম, যে প্রশ্নটা আমি এই কদিন ধরে বেশ কয়েকবার ভেবে চলেছিলাম। এই ব্যোমকেশ, সত্যি করে বলো তো, তুমি কোন জিনিসটা দেখে নিশ্চিত হয়েছিলে যে আসলে কাবেরী দেবীর বাবাই তার ঠাকুরদা সেজে কাবেরী দেবীকে ভয় দেখাতে চাইছে? ব্যোমকেশ হাসতে হাসতে বলল, ঠাকুরদার ব্যবহার করা জিনিসপত্রগুলো দেখেই তো বটে। তবে তার আগেও আমার কনকবাবুর ওপর সন্দেহ হয়েছিল কৃষ্ণমোহন বাবুর ছবিটা দেখে। তার সামান্য আগেই কনকবাবু আমাদের সামনে বসেছিলেন। আমি মনে মনে কল্পনা করে নিয়েছিলাম যে কনকবাবুর মুখে ওরকম সাদা দাড়ি, চুল এই সমস্ত থাকলে তাকে ঠিক কেমন লাগবে। আর এটা করতেই গোটা ব্যাপারটা বেরিয়ে এসছিল। আসলে কনকনাথবাবু খুব বুদ্ধি করে নিজের গোঁফ দাড়ি কামিয়ে রেখেছিলেন, আর মাথার চুলটাও
রেখেছিলেন সামান্য ছোট, যাতে মিলটা চট করে বোঝা না যায়। তবে একেই বলে বোধহয় বাপ কা বেটা। আমি হেসে উঠলাম, তার সাথে ব্যোমকেশও হেসে উঠল। আর ঠিক সেই মুহূর্তে আমাদের ঘরে এসে ঢুকল সত্যবতী। আমাদের হাসির কারণ বুঝতে না পেরে সে ফ্যাল ফ্যাল করে আমাদের দিকে তাকিয়ে রইল শুধু।